রূপকথার গল্প ব্যাঙ রাজকন্যা শেষ পর্ব বা দ্বিতীয় পর্ব। 6টা সাদা ঘোড়ার টানা সোনামোড়া এক জুড়ি গাড়ি এসে থামলো রাজপুরীর অলিন্দের কাছে। গাড়ি থেকে নেমে এলো জাদুকরি ভাসিলিসা। আকাশে নীল পোশাকে তার ঝলমলে তারা, মাথায় জলজলে বাঁকা চাঁদ। সে কি রূপ, জানার নয় বোঝার নয়, রূপকথাতেই পরিচয়। ভাসিলিসা ইভান রাজপুত্রের হাত ধরে নিয়ে গেল জাজিম ঢাকা ওক কাঠের টেবিলে। শুরু হলো পান ভোজন, ফুর্তি। জাদুকরি ভাসিলিসা করল কি, গেলাস থেকে পান করে বাকিটুকু ঢেলে দিল বাহাতার মধ্যে। মরালির মাংস কামড়ে খেয়ে হাড়গুলো রেখে দিল ডান হাতের মধ্যে। দেখা দেখি বড় বউ দুজনেও তাই করলো। খাওয়া হলো, দাওয়া হলো, শুরু হলো নাচ। জাদুকরি ভাসিলিসা ইভান রাজপুত্রের হাত ধরে এগিয়ে গেল। তালে তালে নাচে, ঘুরে ঘুরে নাচে। সবাই একেবারে অবাক। নাচতে নাচতে বাঁ হাত দোলালো। ভাসিলিসা আর হয়ে গেল একটা হ্রদ। ডান হাত দোলালো, অমনি সাদা সাদা মরালি জেগে উঠল। রাজা আর অতিথি অভ্যাগতরা সবাই বিস্ময়ে হতবাক। তারপর অন্য বউরাও নাচতে লাগলো। ওরাও এক হাত দেখালো। অতিথিদের গা ভিজল শুধু। অন্য হাত দোলালো, ছড়িয়ে পড়লো শুধু হাড়। একটা হাড় গিয়ে লাগলো একেবারে রাজার চোখে। রাজা ভয়ানক রেগে গিয়ে তক্ষণে দুই বউকে বের করে দিল। ইতিমধ্যেই ইভান রাজপুত্র করেছে কি, লুকিয়ে লুকিয়ে দৌড়ে বাড়ি গিয়ে ব্যাঙের চামড়াটা ছুঁড়ে সোজা একেবারে উনুনে। জাদুকরি ভাসিলিসা বাড়ি এসে ব্যাঙের চামড়া আর খুঁজে পায় না। মনের দুঃখে একটা বেঞ্চে বসে ভাসিলিসা রাজপুত্রকে বলল, এ কি করলে রাজপুত্র? আর যদি 3 দিন অপেক্ষা করতে তবে আমি চিরদিনের মতো তোমার হয়ে যেতাম, কিন্তু এখন বিদায়। 7 সমুদ্র আর তেপান্তরের মাঠ পেরিয়ে যেখানে পিশাচ রাজা থাকে সেখানে আমার খোঁজ করো। এই বলে জাদুকরি ভাসিলিসা একটা ধূসর রঙের কোকিল হয়ে উড়ে গেল জানালা দিয়ে। রাজপুত্র কাঁদে 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 আর কাঁদে। তারপর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সালাম করে চলে গেল যেদিকে দু চোখ যায়। জাদুকরি ভাসিলিসাকে খুঁজে বের করবেই। গেল অনেক দূর নাকি অল্প দূর, অনেক দূর নাকি অল্পে দিন কে জানে। বুটের গোড়ালি ক্ষয়ে গেল, জামার কোনোই ছিঁড়ে গেল, টুপি হলো ফাড়া ফাড়া। যেতে যেতে এক থুড়থুড়ে খুদে বুড়োর সঙ্গে দেখা। কুশল হোক কুমার, কিসের খোঁজে নেমেছ, কোন পথে চলেছ? রাজপুত্র বুড়োকে তার বিপদের কথা খুলে বলল। খুদে বুড়ো বলল, হাই হাই, ব্যাঙের চামড়াটা পোড়াতে গেলে কেন রাজপুত্র? ওটা তোমার পরার নয়, ওটা তোমার খোলারও নয়। জাদুকরি ভাসিলিসা তার বাবার চেয়েও বেশি জাদু জ্ঞান নিয়ে জন্মেছিল। তাই ওর বাবা সাপ দিয়ে 3 বছরের জন্য ওকে ব্যাঙ করে দিয়েছিলেন। যাক, এখন তো আর কোনো উপায় নেই। এই সুতোর গুটি নাও, এটা যেদিকে গড়াবে সেদিকে যেও, ভয় পেও না। ইভান রাজপুত্র বুড়োকে ধন্যবাদ দিয়ে সুতোর গুটির পিছন পিছন চলল। সুতোর ফাঁকা মাঠে ভালুকের সঙ্গে দেখা হলো। রাজপুত্র লক্ষ্য স্থির করে মারতে যাবে, হঠাৎ মানুষের গলায় কথা কয়ে উঠল ভালুক, মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি। রাজপুত্র ভালুকে আর মারল না, এগিয়ে চলল। হঠাৎ দেখে একটা হাঁস মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে।
রাজপুত্র লক্ষ্য স্থির করতেই হাঁসটা মানুষের গলায় বলে উঠল, মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি। রাজপুত্র হাঁসটাকে ছেড়ে দিয়ে এগিয়ে চলল। হঠাৎ একটা খরগোশ দৌড়ে বেরিয়ে এলো। রাজপুত্র তীর ধনুক তুলে মারতে যাবে, খরগোশটা মানুষের মতো গলায় বলে উঠল, মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি। আর রাজপুত্র খরগোশটাকে আর মারল না, এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে দেখে কি, নীল সমুদ্রের ধারে একটা পাইক মাছ ডাঙার বালিতে পড়ে খাবি খাচ্ছে। ইভান রাজপুত্র, দয়া করো আমায়, নীল সমুদ্রে ছেড়ে দাও। রাজপুত্র পাইক মাছটা জলে ছেড়ে দিয়ে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলো। কতদিন কে জানে হাঁটলো। সুতোর গুটি গড়াতে গড়াতে এলো এক বনের কাছে। সেখানে রাজপুত্র দেখে মুরগির পায়ের ওপর একটা কুড়ে ঘর ক্রমাগত ঘুরে চলেছে। কুড়ে ঘর, ও কুড়ে ঘর, বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ করে দাঁড়াও। কুড়ে ঘরটি বনের দিকে পিঠ রেখে রাজপুত্রের দিকে মুখ করে দাঁড়ালো। রাজপুত্র ঘরে ঢুকে দেখে চিমনির কাছে থাক ইটের ওপর শুয়ে আছে বাবা ইয়াগা ডাইনি। তার খ্যাংড়া কেঠো পা, দাঁত নেমেছে হেথা, নাক উঠেছে হোথা। রাজপুত্রকে দেখে ডাইনিটা বলে উঠল, আমার কাছে কেন আগমন? সজ্জন কুমার, কাজ আছে কি করার, নাকি কাজের ভয়ে ফেরার? ওরে পাজি বুড়ি থুবড়ি, আগে খাওয়া দে, দাওয়া দে, গোসলের জন্য জল দে, তারপর জিজ্ঞেস করিস। বাবা ইয়াগা আগে রাজপুত্রকে গরম জলে গোসল করাও, তারপর খাওয়ালো দাওয়ালো, বিছানা পেতে শোয়ালো। ইভান রাজপুত্র তখন বাবা ইয়াগাকে বলল যে সে তার বউ জাদুকরী ভাসিলিসাকে খুঁজে বেড়াচ্ছে। ডাইনি বলল, জানি জানি, তোমার বউ এখন পিশাচ রাজার কবলে, ওকে ফিরে পাওয়া বাপু মুশকিল। পিশাচ রাজার সঙ্গে এটে ওঠা সহজ না। ওর প্রাণ আছে এক সূচের ডগায়, সূচ আছে এক ডিমের ভিতর, ডিম আছে এই হাঁসের পেটে, হাঁস আছে এক খরগোশের পেটে, খরগোশ আছে এক পাথরের সিন্ধুকে, সিন্ধুক আছে এক লম্বা উক গাছের মাথায়, আর এই গাছটা পিশাচ রাজার চোখের মণি, কড়া পাহারা সেখানে। রাজপুত্র রাতটা বাবা ইয়াগার বাড়িতেই কাটালো। পরদিন সকালে বুড়ি তাকে সেই লম্বা উক গাছে যাবার পথটা দেখিয়ে দিল। অনেক পথ নাকি অল্প পথ, কতদূর রাজপুত্র গেল কে জানে। দেখে দাঁড়িয়ে আছে এক লম্বা উক গাছ, সনসন করছে তার পাতা, সেই গাছের মাথায় একটা পাথরের সিন্ধুক, কিন্তু তার নাগাল বা অসম্ভব। হঠাৎ কোথা থেকে সেই ভালুকটা এসে করলো কি, শেকড় শুদ্ধ উপড়ে দিল গাছটাকে। সিন্দুকটা দুম করে মাটিতে পড়ে ভেঙে চৌচির। অমনি সিন্দুক থেকে একটা খরগোশ বেরিয়ে যত জোরে পারে দৌড়ে পালাতে গেল, কিন্তু সেই আগের খরগোশটা ওকে তাড়া করে ধরে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। অমনি খরগোশটার পেট থেকে একটা হাঁস বেরিয়ে সাঁ করে আকাশে উড়ে গেল। তখন দেখতে না দেখতেই সে আগের হাঁসটা তাকে ধাওয়া করে ঝাপটা মারতেই ডিম পড়ল। সে ডিম পড়ল নীল সমুদ্রে। রাজপুত্র তখন ভীষণ কাঁদতে লাগলো। সমুদ্র থেকে কি করে এখন ডিম খুঁজে পাবে? হঠাৎ দেখে সেই পাইক মাছটা সাঁতার কেটে পাড়ের দিকে আসছে, মুখে সেই হাঁসের ডিমটা। রাজপুত্র ডিমটা নিয়ে ভেঙে ফেলল, তারপর ভাঙতে লাগলো সূচের ডগা। রাজপুত্র ভাঙে আর উথাল পাথাল করে পিশাচ রাজা দাপাদাপি করে, কিন্তু যতই করুক পিশাচ রাজা সূচের ডগাটি ভেঙে ফেললো। রাজপুত্র মরতে লাগলো, মরতে হলো তাকে।
রাজপুত্র তখন চলল পিশাচের শ্বেত পাথরের পুরীতে। জাদুকরী ভাসিলিসা ছুটে এলো রাজপুত্রের কাছে, চুমো খেলো তার মধু ঢালা মুখে। তারপর ভাসিলিসা আর রাজপুত্র দুজনে নিজেদের দেশে ফিরে এলো। সেখানে তারা অনেক বুড়ো বয়স অবধি সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। এই হলো শেষ